আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গতবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমি যে ভাইভায় অংশগ্রহণ করেছিলাম সেই ভাইবার অভিজ্ঞতাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের এবছরের ভাইবাটা খুব গোছালো হয়, সুন্দরভাবে আপনারা দিতে পারেন। তো সেই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সে ভাইবার আগের প্রস্তুতি কেমন হওয়া উচিত, ওইখানকার পরিবেশটা কেমন থাকে, কী কী বিষয়ে প্রশ্ন করে, আপনি কোন কোন টপিকগুলো পড়বেন এবং পড়ে গেলে আপনি তাদের সাথে আসলে আলাপ আলোচনাটা কীভাবে জমিয়ে তুলবেন, কীভাবে ভাইবার যে পরিবেশটা সেটি ফ্রেন্ডলি করে তুলবেন, ইত্যাদি বিষয় সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এর আগে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে রাখি, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন 9 জানুয়ারি 2026 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। যদিও দেশ জুড়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগকে নাকচ করে দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুত তারা রেজাল্ট পাবলিশ করে দিবে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, আজকেও তারা মিটিং করেছে এবং সেই মিটিংয়ে হয়তো সিদ্ধান্ত নেবে 18 জানুয়ারির ভেতরে তারা একটা রেজাল্ট পাবলিশ করার চেষ্টা করছে। তো 18ই জানুয়ারি যখন আপনার রেজাল্ট প্রকাশ হয়ে যাবে, আপনি জাস্ট এক সপ্তাহ সময় পাবেন, এক সপ্তাহ। তো এই এক সপ্তাহের মধ্য দিয়ে আপনাকে প্রিপারেশানটা নিতে হবে এবং এখন থেকে আপনি কীভাবে নিজেকে গুছিয়ে তুলবেন সে সম্পর্কিত আলোচনা করতে গেলে আমি আপনার রেজাল্ট পাওয়া থেকে আলাপ করতেছি। তো রেজাল্ট যখন আপনি পাবেন তখন আপনার নামে একটি চিঠি ইস্যু করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেটি হচ্ছে ভাইবার একটি ইনভিটেশন কার্ড এবং সেটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় চলে আসবে। তো ওই ইনভিটেশন কার্ডটা নিয়েই আপনাকে যেতে হবে, না হলে কিন্তু আপনি পরীক্ষা দিতে ভাইবা অংশগ্রহণ করতে পারবেন না। আর আপনারা সকলেই জানেন ভাইবাতে কিন্তু এবার 10 মার্ক, আগে ছিল 20 মার্ক। তো এইবার হচ্ছে 5 মার্ক আপনাদের পেতেই হবে, নাহলে কিন্তু আপনারা ফেল হয়ে যাবেন। তো গতবারের ভাইবা সম্পর্কে আমি যদি আপনাদের একটু অভিজ্ঞতা শেয়ার করি, প্রথমত আপনার যখন রেজাল্ট পাবলিশ হবে তখন আপনি দেখবেন এলাকায় কিছু মাতব্বর গোছের লোক থাকবে, তারা কিন্তু আপনার কাছে আসবে এবং বলবে যে দেখো, তোমাকে আমি ভাইবায় পরিপূর্ণ মার্ক পাইয়ে দিব, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা বা 10 লাখ টাকা কেউ 15 লাখ টাকা সে কিন্তু সাধবে এবং তারা বলবে যে চাকরি কনফার্ম করাই দিব আর কি। তো আসলে উপর পর্যায়ের সাথে এদের যোগাযোগ আছে কি না আদৌ সেটা নিয়ে সন্দেহ। তারা কিভাবে কেমনে জেনে যায় আসলে আপনি, তারা আসলে পথ চেয়ে বসেই থাকে যে কখন রেজাল্টটা পাবলিশ হবে এবং কোথা থেকে যে তারা আমাদের এই রোল নাম্বারটাও পেয়ে যায় এবং ঠিকানা পেয়ে যায় সে আসলে বলা যায় না। তো তারা আসবে, আসার পর আপনাদের সাথে এরকম দিন দরবার করার চেষ্টা করবে, কিন্তু আপনারা কোনোভাবেই তাদের প্রতি কান দেবেন না। যদি আপনার মার্কিং ভালো হয়ে থাকে, আপনার ভাইবা যদি ভালো হয়, আপনি চাকরিটা পাবেন। হ্যাঁ, এতটুকু বিশ্বাস নিয়ে আপনাকে ভাইবাটা দিতে যেতে হবে। যদি আপনি মনে করেন যে টাকা পয়সা না দিলে আপনার আসলে চাকরি হবে না, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা মার যাওয়ার একটা অনেক প্রবল একটা সম্ভাবনা থেকে যাবে। তো এটা আপনাদের একটু এড়িয়ে চলবেন, আপনাদের এভাবে পড়াইতে থাকবে। তো আমি যেবার ভাইবা দিতে গেছিলাম, তো ভাইবা দিতে গেলে আমার ভাইবা সিরিয়াল ছিল অনেক আগে, সেখানে আপনার একটু টাইম নিয়ে বের হবেন। আমি কিন্তু টাইম নিয়ে বের হয়নি বলে আমার সিরিয়ালটা পরে পড়ে গেছিলো। আসলে টাইম নিয়ে বের হয়েছিলাম, কিন্তু পথে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি কিন্তু টাইমলি পৌঁছাইতে পারিনি। তো একথা বোর্ডে বলার পরে তারা কিন্তু কনসিডার করেছে। তো আপনারা যখন ডিসি অফিসে যাবেন তখন আপনাদেরকে ওয়েটিং রুমে আপনাদেরকে বসতে বলবে, আপনাদের সকল ডকুমেন্টসগুলো তারা দেখবে। তখন আপনাদের নাম নাম সবগুলো লিখে একটা সিরিয়াল তারা তৈরি করবে। তো সিরিয়ালতে তৈরি করে যখন আপনার নাম ডাকবে তখন আপনি ভেতরে যাবেন, গিয়ে হয়তো আপনি ডিসি স্যার সহ আরও 3-4 জনকে দেখতে পাবেন। যেমন আমার বেলায় ছিল সে ডিসি স্যার নিজে ছিলেন এবং পাশে 3 জন স্যার ছিলেন, তারা খুবই আন্তরিক ছিলেন এবং তারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন এবং কয়েকটি বিষয়ে আমি আটকে গেছিলাম। তো কোন কোন টপিকে আমি আটকে গেছিলাম এবং আপনারা এই প্রস্তুতিটুকু নিয়ে যাবেন ভাই, না হলে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা পোহাইতে হবে। তো আপনাকে যখন ভেতরে ঢোকানো হবে, আপনার স্বাক্ষর তো আপনি দিবেনই। পরবর্তীতে যদি তাদের সন্দেহ মনে হয় যে আপনি সেই ব্যক্তি কিনা যে আসলে পরীক্ষাটা দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনি ওই যে 3টা বাক্য লিখেছিলেন বাংলায় এবং 2টা বাক্য লিখেছিলেন ইংরেজিতে, ওইটা আপনাকে আবার লিখতে বলবে। তো আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে না, হ্যাঁ, সমস্যা নাই, ওরা আপনাদেরকে বলে দিবে। যেমন আমার মনে ছিল না, এবার আমি যেটা করেছি, এবার আমি যেটা খুব সস্তা টাইপের কিছু বাক্য লিখে এসেছি। যেমন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, সুন্দরবন বাংলাদেশ তথা বিশ্বের সবচাইতে বড় ম্যানগ্রোভ বন, ওসমান হাদি বাংলাদেশের একজন বীর। তো এই 3টা বাক্য আমি কিন্তু লিখে এসেছি এবং ইংরেজিতে খুব সস্তা 2টা বাক্য লিখে এসেছি যাতে আমার মনে থাকে। তো গতবার মনে ছিল না, সে কারণে আমাকে বলেছিল এবং বেশি না কথা নয়, ওই মিষ্টি দুষ্টুমি কথাবার্তা বলার পরে
আমাকে প্রশ্ন করা আরম্ভ করলেন। তো প্রথমে ডিসি স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, এখানে কেন আসছেন, আপনার তো বিসিএস দেওয়ার কথা। আমি যখন বলছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, তখন তিনি বলছেন যে আপনি এখানে কেন আসছেন। কিন্তু দেখেন ভাই, আমি ওইখানে গিয়ে দেখছি কি জানেন, আমি ওইখানে গিয়ে দেখছি সব ইউনিভার্সিটির ছেলেমেয়ে, মানে খুলনা ইউনিভার্সিটি, পটুয়াখালী ইউনিভার্সিটি, সিলেট, বিভিন্ন জায়গায় আমাদের এই অঞ্চল থেকে যারা পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু সবাই আমরা কিন্তু এক জায়গায় হয়ে গেছি। এবং কিছু ছিল যারা হচ্ছে জাতীয় ইউনিভার্সিটির, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, কিন্তু অধিকাংশ ছিল কিন্তু সব হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির। তা আমি তাদেরকে বললাম যে স্যার আমার আসলে চাকরিটা দরকার, এই কারণে ফ্যামিলির অনেক কথাটা তো বললাম যেটা ফর্মালি বলা দরকার। আমি বললাম যে আমি চেষ্টা করতেছি, কিন্তু এই চাকরিটা হলে আমি অবশ্যই করবো। কথা না 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 না, আপনার এখানে চাকরি হলে তো আপনি এখানে করবেন না, আপনি তো দৌড়াবেন। তা আমি বলছিলাম যে না স্যার, আমি এই চাকরিটা করবো। তারপরে উনি ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর স্যারদেরকে বললেন যে আপনার প্রশ্ন করতে পারেন। তো প্রথম আমাকে প্রশ্ন করলেন একজন স্যার ছিলেন, একজন ম্যাডাম ছিলেন। সো প্রথম তিনি জিজ্ঞেস করলেন যে উৎস অনুযায়ী শব্দ কত প্রকার ও কী কী। তো আমি একটু ঘাবড়ে গেছিলাম, পরে তিনি আমাকে সাহস দেওয়ার পরে আমি কিন্তু পারছি, মানে আমি বলছি। বলার পরে আরও কয়েকটা প্রশ্ন করলো, এবং ম্যাথ থেকে 2-3টা প্রশ্ন করলো। তারপরে হচ্ছে আমার রিলেটেড সাবজেক্টের অনেক প্রশ্ন করছে। রিলেটেড সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করছেন সেই সাবজেক্ট থেকে কিন্তু আপনাকে অনেক প্রশ্ন করবে, সুতরাং এক্ষেত্রে একটু প্রস্তুতি নিয়ে যাবেন। যেমন আমাকে প্রশ্ন করছিল সিলমা চুক্তি নিয়ে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, তারপরে হচ্ছে সমাজ সমাজতান্ত্রিক রাষ্ট্রটা কী, গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে সমাজতান্ত্রিক রাষ্ট্রের পার্থক্যটা কী, বাংলাদেশের ফান্ডামেন্টাল মুক্তিযুদ্ধের সম্পর্কে জিজ্ঞেস করছিল। সেই সময় তো আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, তো ওই সময় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এই টপিকগুলো খুব প্রাধান্য পেয়েছিল, এবং ওই টপিকগুলো আমি ছোটোবেলা থেকে অনেক পড়াশোনা করেছি বলে আমার আসলে সমস্যা হয়নি। আমি জানি না এবার ভাইভাতে এইসব ধরনের এরকম ধরনের প্রশ্ন থাকবে কিনা, বাট ওই সময় আমাকে করা হয়েছিল এবং আমি পেরেছিলাম। তো সর্বশেষ, বা মানে সর্বশেষ না, এর আগে আমাকে ইনফরমালি জিজ্ঞেস করলো যে, মানে পারিবারিক কিছু ব্যক্তিক প্রশ্ন জিজ্ঞেস করেছিল, যেগুলো আমি আসলে শেয়ার করছি না। কিছু করতে পারে, নাও করতে পারে। এখন দেখেন, সব বোর্ড যে এক জায়গায় যাবে তা কিন্তু না, কিন্তু আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোন বোর্ড কীভাবে আলোচনা করে। তো আমাকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন, মানে ঘাবড়ে গিয়েছিলাম আমি, সেটি হচ্ছে যখন বলছিল যে এক্সট্রা কারিকুলাম বিষয়ে আপনি কী জানেন, তা আমি বলে ফেলছিলাম যে কবিতা। তা আমাকে যখন বললো যে আপনি একটা কবিতা বলেন, আমি না ঘাবড়ে গিয়েছিলাম যে আমি আসলে কোন কবিতা বলবো। তো ওই বিদ্রোহী কবিতাটা আমার মাথায় তখন ঘুরতেছিল আর কি, কিন্তু বিদ্রোহী কবিতাটা কিন্তু অনেক টোনে বলা লাগে। তো ও, যখন আমি বিদ্রোহী কবিতাটা বলা আরম্ভ করছিলাম, তখন পুরানো বললো যে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, আমরা বুঝতেছি যে আপনি মোটামুটি পারেন। আসলে আমি আবৃত্তি এইভাবেও ভালো পারি না, হ্যাঁ। তো এভাবে বলার পরে মোটামুটি আশ্বাস টাশ্বাস দিয়ে আমাকে বাইরে বের হতে বললো, এবং আমি বেরিয়ে চলে আসলাম। তো আমি জানতামই আসলে আমার মার্কিংও কম ছিল। দ্বিতীয় কথা হচ্ছে আপনার সে সময় যে কোটা ছিল আমাদের ছেলেদের জন্য 7টা না 8টা সিট ছিল, তার উপর আবার বাণিজ্য। তো ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে আমি বুঝে গেছিলাম আসলে ভাইবাটা ওই যে চা খাওয়ার দাওয়াতের মতো হয়ে গিয়েছিল। তো আশা করছি এবার আপনাদের ভাইবাটা, ও হ্যাঁ, আপনারা এবার কী কী বিষয়গুলো পড়বেন আমি একটু আপনাদেরকে বলি। সো আপনারা প্রথম হচ্ছে বেসিক বিষয়গুলো পড়ে যাবেন। হ্যাঁ, বেসিক বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বলি। প্রাইমারি ভাইবার বেসিক বিষয়গুলো হচ্ছে আপনার একদম যেটাকে বলা হয় যেমন শব্দ কাকে বলে, বাক্য কাকে বলে, তারপরে হচ্ছে সমাস কাকে বলে, সন্ধির সাথে সমাসের পার্থক্যটা কী, হ্যাঁ। তারপরে হচ্ছে টেন্স কত প্রকার ও কী কী, 12টা টেন্সের যে গঠন রয়েছে সেটা একটা প্যাসিভ সেন্টেন্স আপনাকে দিতে পারে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, আপনাকে কিন্তু ট্রান্সলেশন ধরতে পারে, মানে যদি ওরকম ধরনের টিচার যদি থেকে যায় তাহলে কিন্তু কপালে দুঃখই আছে। আপনার ট্রান্সলেশন ধরতে পারে, আপনাকে ম্যাথ করতে দিতে পারে। আমার এক বন্ধুকে দিছিল ম্যাথ করতে, বেশ জটিল একটা ম্যাথ করতে দিছিল। ও হ্যাঁ, ওর ম্যাথের ডিপার্টমেন্টে ছিল, মানে ওর ডিপার্টমেন্টটা ছিল সেম ম্যাথ, তো সেই কারণে হতে পারে। তো আপনার যে টপিক রিলেটেড, মানে আপনার সাবজেক্টিভ রিলেটেড একটু জেনে যাবেন, সাম্প্রতিক বিষয় সম্পর্কে একটু জেনে যাবেন। ইনশাল্লাহ আপনার ভাইবাদের অনেক ভালো হবে, সুন্দর হবে। সবার জন্য শুভকামনা। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যে প্রাথমিক প্রধান শিক্ষক, মাফ করবেন, আর প্রাথমিক প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা রয়েছে এবং এনটিআরসি যে পরীক্ষাগুলো রয়েছে, সমস্ত টপিকের উপর ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমি দিয়ে দিব। তারা আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়ে কিন্তু আপনাদের চাকরির প্রস্তুতিটা কিন্তু খুব সুন্দর করতে পারবেন। তো সেই আবদার থেকে আমি আপনাদেরকে বলছি। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।